আলুশকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এবার শ্যামের শর্ত অনুযায়ী আলুশকে ডিভোর্স দিতে রাজি হয়ে গেল কুসুম। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। এক পর্যায়ে শ্যাম বলতে থাকে, অবশেষে তোর জ্ঞান ফিরেছে। আমি কতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি। আচ্ছা, তুই এত বড় একটা পদক্ষেপ নেওয়ার আগে একবারও ভাবলি না? একবারও কি তোর মনে হলো না যে তোর ভাই তোকে এই অবস্থায় দেখে কতটা কষ্ট পাবে? আমি তো তোর চোখের জলও সহ্য করতে পারি না। তুই কাঁদলে আমার বুক ভেঙে যায়। আর সেই তুই কিনা একটা ছেলের জন্য আত্মহত্যা করার চেষ্টা করলি, যে তোকে কোনো মূল্যই দেয় না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই তিশা পিছন ফিরে এক পর্যায়ে কুসুমকে দেখতে পায়। তখন অবাক হয়ে বলতে থাকে, কুসুম, তুমি এখানে? তুমি এখানে কি করছ? তুমি কিভাবে এলে? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে, আমার ভাগ্যই আমাকে এখানে নিয়ে এসেছে। আমি যদি এখানে না আসতাম তাহলে হয়তো কোনোদিন সত্যিটা জানতে পারতাম না। হয়তো চিরকাল অন্ধকারেই থেকে যেতাম। আপনাদের সম্পর্কের কথা কোনোদিনই জানতে পারতাম না। আপনি কি চান, আপনার জীবনে কি চাহিদা, সেটা তো আমার জানা দরকার। কারণ আপনার মনের কথা না জেনে আমি এতদিন অন্ধের মতো আপনার জন্য অপেক্ষা করেছিলাম। ঠিক সেই সময় তিশা আলুশকে উদ্দেশ্য করে বলতে থাকে, তুমি ওকে চেনো না বলেই ওকে দেখে এত ভয় পাচ্ছ। তখন কুসুম বলতে থাকে, আপনার সুবিধার জন্য আমি নিজেই পরিচয় দিয়ে দিচ্ছি। উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কুসুম সরকার। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে, শুধু কুসুম সরকার নয়, কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি। ও আমার স্ত্রী। ঠিক এই কথা শোনার পর তিশা উত্তেজিত হয়ে বলতে থাকে, আমি ওকে আমার চোখের সামনে সহ্য করতে পারছি না। ওকে এখান থেকে সরিয়ে দাও। আর তুমি কোথাও যাবে না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই সময় তিশা আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে। তখন আলুশ বলতে থাকে, তোমার শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তোমাকে দেখাশোনা করার জন্য এখানে অনেক মানুষ আছে। আমাকে এখন বাড়ি ফিরতে হবে। তখন তিশা বলতে থাকে, ওই মেয়েটার পেছন পেছন চলে যেতে হবে বলেই না? তুমি কোথাও যাবে না। তুমি যদি এখন আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি আবারও আত্মহত্যার চেষ্টা করব। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে, আলুশের এত বড় সাহস হবে না যে তোকে এখানে ফেলে রেখে চলে যাবে। আমি সেটা হতে দেব না। তুই যতদিন পুরোপুরি সুস্থ না হচ্ছিস, যতদিন না হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছিস, ততদিন আলুশ এখানেই থাকবে। ঠিক সেই সময় কুসুম কাঁদতে কাঁদতে বলতে থাকে, দোহাই তোমাদের, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে ঢুকে পড়ার চেষ্টা করো না। ঠিক তখনই তিশা বলতে থাকে, স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে আমি ঢুকছি? তুমি ভুলে যাচ্ছ, আলুশ তো চিরকাল আমারই ছিল এবং আমারই থাকবে। সেই প্রতিশ্রুতি ও নিজেই আমাকে দিয়েছে। ঠিক সেই সময় স্যাম মনে মনে বলতে থাকে, এটাই তো আমার বোনের সবচেয়ে বড় চাল। একদম সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে। যখন এই চাল দেওয়ার প্রয়োজন ছিল তখনই সে চালটা দিয়েছে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে, ভাববেন না, আমি কোনোদিনও আপনার জিনিস আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করব। সেই দুঃসাহস আমি দেখাব না। কারণ ছোট সাহেবের মন কি চায় এবং এই মুহূর্তে তার কি প্রয়োজন, সে সমস্ত কিছু আমি ইতিমধ্যেই বুঝে গিয়েছি। তাই আপনার প্রিয় মানুষটাকে আপনার কাছ থেকে কেড়ে নিয়ে আপনাকে আরও বেশি কষ্ট দেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। বরং আপনি আপনার প্রেমিকাকে নিয়ে এখানেই থাকুন। গোটা রাত আপনি যেখানেই থাকুন না কেন তাতে আমার কোনো আপত্তি নেই। কারণ এখন আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি যে ছোট সাহেবের জীবনে আমার কোনো জায়গা নেই। তার সুখ, তার শান্তি এবং তার ভালোবাসা সবটাই আপনার জন্য। তাই আমি আর আপনাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে থাকতে চাই না। আমি শুধু চাই আপনারা দুজনে ভালো থাকুন। আর আমি আমার ভাগ্য মেনে নিয়ে নিজের মতো করে বেঁচে থাকার চেষ্টা করব। তবে একটা কথা মনে রাখবেন, আমি কখনো কারো সুখ নষ্ট করতে চাইনি আর ভবিষ্যতেও চাইব না। তাই আপনাদের সম্পর্কের মাঝে আমি আর কোনোদিনও বাধা হয়ে দাঁড়াব না। ঠিক সেই মুহূর্তে শ্যাম নিজের বোনের ওপর সমস্ত অধিকার ফলাতে গিয়ে রীতিমতো হুমকিধমকি দিতে শুরু করে। সে চিৎকার করে বলতে থাকে, ইন্দ্রাণী গাঙ্গুলি কোথায়? আপনি বেরিয়ে আসুন। আপনার ছেলের কুকীর্তি সম্পর্কে আজ আপনাকে সবকিছু জানাতে এসেছি। আপনার ছেলে আপনাকে না জানিয়ে আপনার চোখে ধুলো দিয়ে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
শুধু তাই নয়, সে দিনের পর দিন আপনাকে অন্ধকারে রেখে গোপনে বিয়েও করে বসে আছে। আর তার সেই নতুন বিয়ে করা স্ত্রী আপনার চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে, অথচ আপনি কিছুই জানতে পারছেন না। তাই আজ সমস্ত সত্য আপনাকে জানানোর জন্য আমি নিজেই এখানে এসেছি। আপনি কোথায়? এখনই নিচে নেমে আসুন। আপনাকে অনেক কিছু বলার আছে, অনেক সত্য জানার আছে। ঠিক সেই সময় এই সমস্ত কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন এক পর্যায়ে আয়ুষ বলতে থাকে, এটা কি ধরনের অসভ্যতা? ভুলে যাবেন না, এটা একটি ভদ্রলোকের বাড়ি। এখানে দাঁড়িয়ে এভাবে চিৎকার চেঁচামেচি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনার যদি আমার সঙ্গে কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমাকে নিয়ে মিটিয়ে নিন। আপনার বোন যদি আমাকে চাইতেই পারে তাহলে সেই বিষয়েও আমার সঙ্গে কথা বলুন। কিন্তু তাই বলে আমার পরিবারকে এর মধ্যে টেনে আনার কোনো অধিকার আপনার নেই। আমি সত্যি বুঝতে পারছি না আপনি কি প্রমাণ করতে চাইছেন। আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমার পরিবারকে এই সমস্ত ঝামেলার মধ্যে টেনে আনবেন না। আর এই সমস্ত কিছু আমার একদমই ভালো লাগছে না। আমি এখন সত্যিই খুব বিরক্ত এবং ক্লান্ত হয়ে পড়েছি। ঠিক সেই সময় এই সমস্ত কথা বলা মাত্রই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। এক পর্যায়ে স্যাম বলতে থাকে, বিরক্ত লাগছে না? আসলে বিরক্ত লাগাটাই তো স্বাভাবিক। বিরক্ত লাগবে না কেন বলো তো আয়ুষ গাঙ্গুলি? তোমার কারণেই আমার বোন আজ এই অবস্থায় পৌঁছে গেছে। তোমার জন্যই সে মানসিকভাবে ভেঙে পড়েছে, আমাকে পর্যন্ত পাগল করে ফেলেছে। আর এই সমস্ত কিছুর মূল কারণ একটাই, সেটা হলো তুমি। যদি তুমি নিজে থেকে আমার বোনের হতে না চাও, যদি তাকে নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে না পারো, তাহলে এবার আমাকে নিজের মতো করে ব্যবস্থা নিতে হবে। কারণ কুসুম কোনোদিনও তোমার ওপর থেকে নিজের অধিকার ছেড়ে দেবে না, আর আমার বোনও কোনোদিন তোমাকে না পেয়ে শান্তিতে থাকতে পারবে না। তাই এই পরিস্থিতির একটা সমাধান হওয়া দরকার। ঠিক সেই সময় এই সমস্ত কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। তখন হঠাৎ করেই কুসুম বলতে থাকে, আমি ছেড়ে দিতে রাজি আছি। আমি আপনার শর্তে রাজি আছি। কুসুমের মুখে এই কথা শুনে স্যাম অবাক হয়ে বলে, আমি কি ভুল শুনলাম? ঠিক সেই সময় কুসুম আবার বলতে থাকে, না, আপনি কোনো ভুল শোনেননি। আপনি যা শুনেছেন একদম ঠিকই শুনেছেন। আমি আমার সমস্ত অধিকার ছেড়ে দিতে রাজি আছি। আমি আপনার বোনকে বুঝিয়ে দিতে রাজি আছি যে ছোট সাহেব এখন থেকে শুধুই তার। কিন্তু তার বিনিময়ে আপনাকে একটি শর্ত মানতে হবে। আপনি এই মুহূর্তে ভদ্রলোকের মতো এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন এবং ভবিষ্যতে কোনোদিনও এই বাড়ির দরজায় এসে অশান্তি করার চেষ্টা করবেন না। যদি আপনি এই শর্তে রাজি থাকেন তাহলে আমি স্বেচ্ছায় ছোট সাহেবকে ডিভোর্স দিয়ে তার জীবন থেকে সরে যেতে রাজি আছি। এমনকি আপনার বোনের হাতে ছোট সাহেবকে তুলে দিতেও আমার কোনো আপত্তি নেই। ঠিক সেই সময় কুসুমের কথা শুনে শ্যাম হেসে বলতে থাকে, খুব ভালো। এটাই তো আমি শুনতে চেয়েছিলাম। তবে সত্যি বলতে কি, তুমি এত সহজে রাজি হয়ে যাবে সেটা আমি ভাবতেই পারিনি। যদি আগে জানতাম যে তুমি এত সহজে নতি স্বীকার করবে তাহলে হয়তো অনেক আগেই তোমার সঙ্গে এই খেলাটা শুরু করতাম।